Hello student, welcome back to my channel Think Next. Today I am going to discuss North 24 Organized District Inter-School Solution, that is WBHA West Bengal Headmaster Association 2026 test paper model test paper 2. I would like to sort out all the MCQs and the questions which can carry the 2 marks in front of you. Okay, fine. So let's start. So my first question, that is North 24 Organized. একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনের দাম 2r% হারে হ্রাস পেলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? ওকে, কোশ্চেন নাম্বার 1 তাহলে আমরা শুরু করার আগে কিছু জিনিস আগে বেসিক ফর্মুলাটা জেনে নিই যে এখানে একটা হ্রাস পেয়েছে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে হ্রাস পেলে কি হয়, আমাদের ফর্মুলা অনুযায়ী মাইনাস হয়ে যায়, আর যদি বৃদ্ধি পেত তাহলে কী হতো, প্লাস হতো। তার মানে পি ইন্টু 1 যদি বৃদ্ধি পেত আমি কি লিখতাম, যদি বৃদ্ধি পেত তাহলে হতো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এটা যদি আমার বৃদ্ধি পেত, এখানে যেহেতু হ্রাস বলেছে তাহলে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 ইন্টু টি, যেহেতু আমাদের এটা কী পেয়েছে বলো, হ্রাস পেয়েছে। ক্লিয়ার? সো ভ্যালুগুলো কী কী দিয়েছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনের দাম 2r আসে, তাহলে 2n বছর পরে কত হবে? তাহলে 2n বছরের পরে দাম হবে কত? ভ্যালু দেওয়া আছে কত, 2p ইন্টু 1 মাইনাস, কেন মাইনাস হলো, এখানে বলেছে হ্রাস পেয়েছে, আর আর এর ভ্যালু কত আছে 2% ইন্টু আর বাই ইন্টু 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু 2p 1 মাইনাস, এটা কেটে দাও 50, সো 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার 2n। ওকে, সো অপশান কী আছে দেখে নাও, 1 মাইনাস r বাই 50 টু দি ইয়েস, অপশান সি। ঠিক আছে, ক্লিয়ার? নাও কোশ্চেন নাম্বার 2, কী ভ্যালু দেওয়া আছে, p প্লাস কিউ ইজ ইকুয়াল টু √13 অ্যান্ড p মাইনাস কিউ ইকুয়ালস টু √5। তাহলে বলেছে ফাইন্ড আউট pq p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত, এটাই চেয়েছে। তাহলে দেখো এই অঙ্ক করতে গেলে আমাদের কিছু এক্সট্রা ভ্যালু নিয়ে সেখানে মাল্টিপ্লাই করতে হবে। যেমন এখানে দেখো আমাকে 4ab-তে নিয়ে আসতে হবে, 4pq ইন্টু এখানে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তুমি বলে স্যার কেন? কারণ দেখো এখানে যে ভ্যালুসগুলো দেওয়া আছে p প্লাস কিউ p মাইনাস কিউ, সেটা এই দুটো ফর্মুলার মধ্যেই চলে আসছে, ঠিক আছে? এবার যেহেতু 4 দুগুণে 8 দিয়ে আমি গুণ করে দিয়েছি উপরে, আমাকে 8 দিয়ে কী করতে হবে বলো, ভাগ করে দেবো। এখন বলবে স্যার 4ab ফর্মুলা মনে নেই, হতে পারে, কোনো অসুবিধা নেই, আমাদের ফর্মুলা মনে রাখার দরকারই নেই। শুধু সিম্পলি তুমি যদি ফর্মুলাকে দুটো ফর্মুলা মনে রাখতে পারো তাহলে স্কোয়ারের সমস্ত ফর্মুলা তুমি ওই দুটো ফর্মুলা থেকে ডিরাইভ করতে পারবে, মানে প্রমাণ করে দিতে পারবে। যেমন ধরো বেসিক ফর্মুলা যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সবাই জানে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সবাই জানে। যদি এই দুটো ফর্মুলা তোমরা জেনে গিয়ে থাকো, কোনো ফর্মুলাই আটকাবে না, কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, তুমি নিজে এখান থেকে ডিরাইভ করে দেবে। দেখো আমি এক্ষুনি 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর 4pq এর ফর্মুলা কীভাবে ডিরাইভ করছি দেখে নাও। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একদম ফর্মুলা থেকে একদম রেহাই পেয়ে যাবে, ফর্মুলা মুখস্থ করতেই লাগবে না। এদের মধ্যে যদি আমি প্লাস করি তাহলে কী হবে, এটা কেটে যাবে, তাহলে এখানে কে পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো প্লাস বসিয়ে সিম্পলি দুটোকে বসিয়ে দিয়েছি, ইজ ইকুয়াল টু এখানে একটা স্কোয়ার মানে কটা স্কোয়ার, দুটো স্কোয়ার, এটা তো কেটে গেছে, প্লাস দুটো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 2 কমন নিয়ে নাও, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত পাবো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার।
ভালো করে দেখো, তাহলে আমি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা দেখো কী সুন্দর পেয়ে গেলাম, আমাকে আলাদা করে মুখস্থ করতে হলো না। তাহলে এবার 4ab ফর্মুলাটা কীভাবে পাবো? কিছুই না, তাহলে এই একই রকমভাবে আমি এখানে লিখে ফেলবো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সমান কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী আছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সিম্পলি এদের মধ্যে কী করে দাও? সাবট্রাক্ট, বিয়োগ করে দাও। বিয়োগ করলে কী হয়? সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এইটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে কী থাকলো বলো? 4ab ইজিক্যাল টু, এটা কি আসছে বলো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। কত ইজিলি দেখো আমি দুটো ফর্মুলাকে ডিরাইভ করে ফেললাম, আমাকে মুখস্থ করতে লাগলোই না, তোমাদের কাউকে মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে চলে আসি এখানে সেই ভ্যালুগুলোকে পুট করে দাও। তাহলে 4pq মানে হচ্ছে 4ab, কী লিখবো? a প্লাস বি হোল স্কোয়ার, মানে তাহলে এখানে a প্লাস বির জায়গায় pq লিখবো। তাহলে কী লিখবো বলো? p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ এর হোল স্কোয়ার। বাইরে যেহেতু নিচে আছে 1/8 এখানে লিখে দেবো। ঠিক আছে, ডিভাইডেড বাই, আবার দেখো 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ফর্মুলা কি? এটা এক্ষুনি পেয়েছিলাম, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী লিখবো? একটা লিখবো p প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। বুঝেছো? এবার জাস্ট সিম্পলি পুট দ্য ভ্যালু, ভ্যালুটা পুট করে দাও। p প্লাস কিউ মানে কত? √13, তাহলে √13 স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ হচ্ছে √5, √5 স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে রাখো। আবার দেখো p প্লাস কিউ মানে হচ্ছে সেই √13 তার স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হচ্ছে √5 স্কোয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই কত আছে বলো? 8। তাহলে কত হচ্ছে দেখো? √13 স্কোয়ার মানে কত? 13 মাইনাস 5, আর হবে 13 প্লাস 5, 13 প্লাস 5 ডিভাইডেড বাই 8। তাহলে ইজিক্যাল টু 13 থেকে 5 গেলে কত হবে বলো? 8 ইন্টু 18, 13 প্লাস 5 ডিভাইডেড বাই 8, 8 কেটে যাও, তাহলে পড়ে থাকছে কত আমাদের? 18। 18 মানে কত? আমাদের অপশান এ, তাহলে আমাদের আনসার হবে এ। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে ফর্মুলা মুখস্থ না করেও ফর্মুলার যে কোনো অঙ্ক করা যায়। ওকে ওকে, নেক্সট কী করেছে? কোনো বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব ব্যাসার্ধ দৈর্ঘ্যের অর্ধেক, যদি ব্যাসার্ধ x একক হয় তবে জ্যাটির দৈর্ঘ্য কত? ওকে, তাহলে একটা বৃত্ত এঁকে ফেলি। ঠিক আছে, একটা জ্যা নিলাম কেন্দ্র, তাহলে বৃত্ত থেকে কী বলেছে? একটি জ্যায়ের দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে এখানে একটা ব্যাসার্ধ টেনে নাও। এটা একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেখানে খুশি হতে পারে। এটা যদি ব্যাসার্ধ আমি x ধরি, তাহলে এইটা কত হবে বলো? x/2 অর্ধেক। তাহলে কোশ্চেন চেয়েছে জ্যাটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে একটা নাম দিয়ে দাও, ও এ বি ধরো সি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে ভ্যালুটা বার করছি, দেখো কীভাবে। ওকে, তাহলে আমরা কী করবো? একটু লিখে ফেলি। ব্যাসার্ধ সমান কত? ব্যাসার্ধ সমান x একক। ঠিক আছে, তাহলে জ্যা কত বলে দিয়েছে? জ্যা OC ইকুয়ালস টু x/2 একক। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমার BC দৈর্ঘ্য কত হবে? BC কত হবে? মানে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে BC সমান কত হবে? √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে x স্কোয়ার মাইনাস x/2 তার স্কোয়ার। তাহলে কত বেরোচ্ছে দেখো?
এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4, নাও এলসিএম করো, মানে লসাগু করে দাও। 4x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ গেল, বা একটু আমি ভেঙেই করে দিচ্ছি। 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে কত হচ্ছে বলো? 3x স্কোয়ার বাই 4। এখান থেকে দেখো √3, এক্স স্কোয়ার মানে জোড়া এক্স থেকে একটা এক্স রুটের বাইরে বেরিয়ে চলে যাবে, আর 4 মানে 2 গুণিতক 2, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে চলে যাবে, মানে √3/2 ইন্টু এক্স। এটা কোনটা বেরোলো বলো? এইটুকুনি পার্ট বেরোলো, তাহলে পুরোটা কত হবে? দেয়ারফর এবি এর দৈর্ঘ্য কত হবে? এবি এর দৈর্ঘ্য হবে 2 গুণিতক √3x/2, 2 কেটে গেল, তাহলে হবে √3x। অপশান কী আছে দেখে নাও, একক আর কি। অপশান কী আছে? √3x, হ্যাঁ অপশান ডি, √3x একক। এটা হবে অপশান ডি। ক্লিয়ার? ওকে। এবি ত্রিভুজ এবিসি এর বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজ এঁকে ফেলি। এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে। তারপর বলে দিয়েছে বিসি ইকুয়ালস টু এ, মানে বিসি ইকুয়ালস টু এর ভ্যালু দিয়ে দিয়েছে কত বলো? এ। আচ্ছা, বিসি ইকুয়ালস টু এ অ্যান্ড সি ইকুয়ালস টু বি। সি এ ইকুয়ালস টু কত দিয়ে দিয়েছে বলো? বি। সি ইকুয়ালস টু বি, আর এ বি ইকুয়ালস টু সি হয়। এ বি ইকুয়ালস টু যদি সি হয়, তবে tan a প্লাস tan c ভ্যালু কত? তাহলে বলেছে ফাইন্ড আউট tan a প্লাস tan c। আচ্ছা, tan a মানে কত? tan মানে কি? লম্ব বাই ভূমি। tan a বলেছে মানে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে, ভালো করে ভাবো, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি tan a মানে কত হবে? লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব মানে কি? এ, তাহলে ভূমিকে হচ্ছে বলো সি, এ বাই সি প্লাস tan c রেসপেক্টে, ভালো করে দেখো, এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, সি বাই এ। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, লসাগু করো। এ সি, সি সি কেটে গেল, এ থাকলো মানে এ স্কোয়ার প্লাস এ কেটে গেল, সি পরে থাকলো, মানে কত হচ্ছে বলো? সি স্কোয়ার। ক্লিয়ার? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ সি। এবার দেখো ভালো করে যদি ওয়াচ করে দেখো, অতিভুজ স্কোয়ার সমান আমরা কি জানি বলো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায়, মানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায় আমি বি স্কোয়ার লিখতে পারি। কারণ কি? কারণ আমরা জেনে এসেছি কি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে কে? বি। তাহলে বি স্কোয়ার সমান কী হবে বলো? লম্ব মানে কে বলো? এ হোক, চাই যেখানে খুশি বসাতে পারো। এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সেম। তো এই জায়গায় আমি কি বি স্কোয়ার বসাতে পারি? হ্যাঁ পারি। তাহলে আমি কী বসাবো বলো? বি স্কোয়ার বাই এ সি। হ্যাঁ ঠিক আছে। তাহলে অপশান কী আছে? এই তো অপশান বি, এখানে আছে বি স্কোয়ার বাই এসি হোক সি এ হোক, ব্যাপারটা একই। এটা অপশানে গিভেন আছে, তাই এটা হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ওকে, ঘন একক। গোলকটি ক্ষুদ্রতম আয়তন বিশিষ্ট একটি ঘনকের মধ্যে প্রবেশ করালে ঘন গোলকের, মানে একটা ঘনক মানে কি আমরা জানি? 3 ডাইমেনশনাল ফিগার অফ স্কোয়ার, যার সবকটি বাহুই সমান। তাহলে ধর এটা একটা ঘনক, এই ঘনকের মধ্যে একটা অ্যাপ্রক্সিমেশন, একটা গোলককে ঢোকাবো। ঠিক আছে, একটা ঘনকের মধ্যে একটা গোলককে ঢোকাবো। ওকে, সেই গোলকের এটা হচ্ছে ব্যাসার্ধ, যাকে আমরা আর বলে থাকছি।
কোনো সমস্যা আছে? এবার আমাদের কি করতে হবে, এখানে আমাকে বলেছে যে গোলকের আয়তন কত, কত দাগে এটা 5, তাহলে গোলকের আয়তন v ইকুয়ালস টু 4/3 কিউব। আচ্ছা 4/3 পাই আর কিউব, এটা একটা ঘন একক। আচ্ছা এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ব্যাসার্ধ কত আছে ধরে নিই, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান r একক। ঠিক আছে, এবার আমাদের কি করব, এবার আমাকে বার করতে হবে, দেখো ছোট গোলকটা যখন ঢুকেছে তাহলে অবভিয়াসলি এই বাহুটাকে পুরো নিয়েছি। এখানে যদি 2 ডাইমেনশনাল ফিগারে ভাবি, নর্মালি ভাবো 2 ডাইমেনশনাল ফিগারে ভাবো, এরকম কিছু একটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রের বাহু, তাহলে যেটা বর্গক্ষেত্রের বাহু সেটা তো বৃত্তের কি হয়ে যাচ্ছে বলো, ব্যাস হচ্ছে না, ব্যাস সমান কত বলো 2r। ক্লিয়ার? তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে, ঘনকের বাহু কত হবে, এবার বলেছে তাহলে ঘনকের আয়তন কত, ঘনকের আয়তন a কিউব, মানে এখানে a কিউব মানে হচ্ছে মানে বাহু কিউব, বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, মানে বাহুটা তো এটা হলো 2r ইন্টু 2r ইন্টু 2r। এবার বলছে কত কার সাথে কার অনুপাত করাবো, ঘনক ও গোলকের আয়তন অনুপাত কত, তাহলে therefore ঘনক ইজ টু গোলক, তাহলে ঘনকের কত 2r, এখানে ভেঙে দিই 2 2 যা 4 4 2 যা মানে 8r কিউব ইজ টু এখানে আছে 4/3 পাই r কিউব। এই r কিউব কেটে দাও, 4 2 8, তাহলে আমার কাছে কত থাকলো 2:π/3। ওকে 2:π/3। এবার গুণ করে দাও, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 6 কত হচ্ছে বলো পাই। তাহলে অপশান কি আছে, অপশান 6:π আছে, তাহলে এটা হচ্ছে অপশান হচ্ছে তোমার সি। ক্লিয়ার? বুঝলে ব্যাপারটা? কোশ্চেন নাম্বার 6, 9 12 15 18 26, 9 12 15 18 20 আর 22 সংখ্যাগুলি যৌগিক গড় 1 বৃদ্ধি করা হলে তাহলে 15 সংখ্যাটির স্থানে যে সংখ্যাটি বসানো যায় সেটাকে কত হবে আগে বার। আচ্ছা একে আগে দেখো এর গড় বার করো, এর গড় কত হচ্ছে, এর গড় সমান এগুলো সব কটাকে যোগ করে ফেলতে হবে, 9 প্লাস 12 প্লাস 15 প্লাস 18 প্লাস 20 প্লাস 22 ভাজিত কত 1 2 3 4 5 6 6। ঠিক আছে, এটা যোগ করে ফেলি দেখি কত হয়, 20 22 আর 18 কত হচ্ছে বলো 40 40 20 60 70 75 75 আর 12 হচ্ছে 87 87 9 হচ্ছে 96 96/6 6 16, তাহলে আমি গড় কত পেলাম 16। ক্লিয়ার ব্যাপারটা? এবার বলেছে গড় বৃদ্ধি হচ্ছে 1, তাহলে এখন গড় কত, therefore কারেন্ট গড় বা এখন গড় কত বলে দিয়েছে 17, তাহলে মোট ভ্যালু কত হবে, মোট মান কত হবে, তাহলে 17 গুণিতক 6, ঠিক আছে 17 6 স্যার জানি না স্যার 102, তাহলে আমার কত ভ্যালু বাড়লো, therefore 102 - 17
সরি 102 মাইনাস 96 মানে 6 বাড়লো। তাহলে বলেছে 15 সঙ্গে তাহলে আর কত যোগ করতে হবে? অতএব 15-এর সাথে আমাকে আরও 6 যোগ করলে কত হয়ে যাবে বলো? 21 হয়ে যাবে। তাহলে অপশান ডি ক্লিয়ার? দেখো ওকে, এবার বলেছে শূন্যস্থান পূরণ করো। কোয়েশ্চেন নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। যে ব্যক্তি ব্যবসার শ্রম ও মূলধন নিয়োগ করে তাদের কী বলা হয়? দেখো কোনো ব্যবসায় যখন কেউ সে আম্বানি হতে পারে, আদানি হতে পারে, তাদের সাথে যখন কোলাবোরেটলি কেউ যখন টাকা ইনভেস্ট করে তাদের পার্টনার বলা হয়। কি বলা হয়? পার্টনার। তাকে পার্টনার এখানে কি বলবো আমরা? অংশীদার। তাহলে 2-এর 1 কী হবে? অংশীদার। ঠিক আছে, উত্তর হবে, এটা লিখলাম না, অংশীদার। অংশীদার মানে আমার একটু বাংলাটা অংশীদার আই থিঙ্ক তো একবার অংশীদার অংশীদার ঠিক আছে। আমার বাংলায় একটু প্রবলেম আছে। আমরা অ্যাকচুয়ালি আমি সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট, মানে আইসিএসসি সিবিএসসি পড়াই আর কি। অংশীদার। 2 নম্বর 1/a 1/b 1/c 1/x সমানুপাতি হলো x সে কত হবে? সমানুপাতি হলে তার মানে দেখো 2 1/a 1/b 1/c 1/b 1/c 1/x, তাহলে বলেছে x এর মান কত হবে? দেখো ভালো করে, সমানুপাতে আছে এখন বলেছে, তাহলে আমরা তো ভালো করে জানি প্রথম ভ্যালু বা প্রথম পদের সাথে চতুর্থ পদে গুণফল সমান সমান দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইন্টু ফোর্থ ইজ ইকাল টু সেকেন্ড ইন্টু থার্ড। তাহলে কী হবে? তাহলে 1/a ইন্টু 1/x ইজ ইকাল টু 1/b ইন্টু 1/c। তাহলে কী হবে? 1/ax ইজ ইকাল টু 1/bc। ফ্লিপ করে দাও, মানে এরকম উল্টে দাও, বা এর সাথে এর বর্গমূল এর সাথে যা কিছু করতে পারো, ফ্লিপ করে দাও। ফ্লিপ করে দিলে কী হয়েছে দেখো, ax ইকালস টু bc और x ইকালস টু কত হচ্ছে বলো? bc বাই a। ক্লিয়ার? তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আই থিঙ্ক bc বাই a ব্যাপারটা বুঝতে পারলাম। একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যায়ের লম্ব দূরত্ব, এটা বলার কিছুই নেই। একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যা মানে কে বলো? ব্যাস। তার লম্ব দূরত্ব কত হবে? আর বিগ রসগোল্লা 0 0। 4 একটি বৃত্তের চাপ তার ব্যাসার্ধের সমান হলে, একটা বৃত্ত এঁকে ফেলি। কি বলেছে? কত নম্বর? 4। একটি বৃত্ত তার একটি বৃত্তের চাপ, তোর এরকম এটা একটা চাপ, আর্ক। চাপকে কি বলা হয় জানো? আর্ক বলা হয়। একটি বৃত্তের চাপ তার ব্যাসার্ধের সমান হলে, ব্যাসার্ধ ধরো এরকম হতে পারে একটা ব্যাসার্ধ, মানে যে পয়েন্ট সেন্টার থেকে তোমার সার্কামফারেন্সের মধ্যে, মানে পরিধির যে কোনো সেন্টার থেকে যে কোনো জায়গায় যে কোনো হতে পারে, এটা হতে পারে, এগুলো সব ব্যাসার্ধ মানে রেডিয়াস। ক্লিয়ার? হতেই পারে। তাহলে এরকম একটা আঁকলাম। বলছে একটি বৃত্তের চাপ তার ব্যাসার্ধের সমান হলে ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা কত হবে? তাহলে কী হবে দেখে নাও। তাহলে একটা নাম দিয়ে দাও ও, ঠিক আছে, এখানে নাম দিয়ে দিলাম, ও দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার কথা বলো, আর অ্যাঙ্গেলটাকে আমরা ন্যাচারালি থিটা বলে থাকি। ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে আমরা কী বলে থাকি বলো? থিটা। আচ্ছা, আরকে একটা নাম দিয়ে দাও, পি দিয়ে দাও।
আর কি নাম দিয়ে দেবো বলো, পি। তাহলে আমরা কী বার করবো, এখানে বলে দিয়েছে যে তার ব্যাসার্ধের সমান হলে বৃত্তের চাপটা পি। তাহলে এখানে বলা আছে পি ইকুয়ালস টু আর, দেওয়াই আছে, কারণ বৃত্তের ব্যাস কী বলছে বলো, চাপের সমান বলে দিচ্ছে। তাহলে কী হবে, পি কোথায় গেল গো, ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা কত হবে। তাহলে আমরা কি জানি, পি ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে, পি ইকুয়ালস টু আর থিটা, আর থিটা ইকুয়ালস টু কত হয় বলো, পি বাই আর। এবার তুমি কি করবে বলো, পি আর আর সমান, তাহলে কি আমি লিখতে পারি, পি এর জায়গায় বসিয়ে দাও, আর বাই আর কেটে গেল, তাহলে থিটা কত হয় বলো, 1 রেডিয়ান, ঠিক আছে। একটি আয়তঘন 5, একটি আয়তঘনের মধ্যে সর্বোচ্চ মাপের রডটি কীভাবে কোথায় রাখা যায়। তাহলে একটা আয়তঘন দেখো, কোনো একটা আয়তঘন, সেটা আমরা ভালো করে জানি কর্ণ বরাবর রাখা যেতে পারে। তাহলে অ্যান্সার কী হবে, কর্ণ, ইংলিশে কী বলে, ডায়াগোনাল, ঠিক আছে। নেক্সট, কোশ্চেন 6, ওয়ান বাই এন summation of I equals to 1 n x minus x বারটা বাইরে x বার এর ভ্যালু কত হবে। ভালো কথা দেখো, x বার মানে হচ্ছে গড়, এটা গড় বলা আছে। তাহলে একটু এইটা কী হচ্ছে একবার দেখে ফেলি, 1 বাই n, এইটাকে আমাদের কী করতে হবে বলো, ভ্যালুটাকে বের করি, সামেশান। তাহলে আমি এখানে পরপর 1 থেকে n অবধি ভ্যালু পুট করে যাব। তাহলে ধরো x1 x2 x3 ডট 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 xn মাইনাস x বার, কোনো অসুবিধা আছে। এইটা মানে কত ভালো করে দেখো, I1 বলেছে মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে কী বলছে দেখো, 1 2 পরপর আছে, তাকে যদি n দিয়ে ভাগ করে দিই তাহলে এইটাও তো একটা গড় পেয়ে যাচ্ছি। এইটা সমান কী লিখতে পারি বলো, এইটা সমান হচ্ছে x বার। কেন, গড়ের ফর্মুলা কি, যতগুলো নাম্বার অফ অবজারভেশন, সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন, মানে যতগুলো তোমার ভ্যালু আছে তাকে যোগ করব, আর যতগুলি মানে ভ্যালু আছে নাম্বার অফ অবজারভেশন যত আছে তাকে দিয়ে ভাগ করে দিলে আমরা কী পেয়ে যাই বলো, গড় পেয়ে যাই। তাহলে x বার পেয়ে গেলাম, আর অলরেডি বাইরে কত আছে বলো, একটা x বার আছে। তাহলে x বার মানে x বার কত হয় বলো, 0, ক্লিয়ার। ট্রু ফলস 3, সত্য মিথ্যা। এবার আমরা কীভাবে করবো বলো, সত্য মিথ্যা কি বলেছে, এ এর মূলধন বি এর মূলধনের 3/1/2 গুণ হলে এ ও বি এর লভ্যাংশ কত। তাহলে দেখো, লভ্যাংশ অনুপাত হবে 5:2, ওরা বলে দিয়েছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে এটা 5:2 হবে কি হবে না, আমরা এখান থেকে বার করব। যদি দেখি 5:2 হয়েছে তাহলে ট্রু লিখবো, আর যদি না বেরোয় তাহলে আমরা কী করবো বলো, ফলস বলবো। তাহলে লেট ধরি বি এর মূলধন কত, ধন সমান x, আর এর মূলধন কত হবে বলেছে, এর মূলধন বলেছে বি এর 3/1/2 গুণ, মানে 3/1/2 ইন্টু এক্স, মানে কত হচ্ছে দেখি, 3 হচ্ছে 7-এর 2, মানে 7x/2 আমরা পেয়ে গেলাম এটা, ঠিক আছে। এবার কি বলেছে, তাহলে a:b কত হবে, এরপর a:b হবে a:b শেষে তো, হ্যাঁ এ বি এর লভ্যাংশ অনুপাত একই ব্যাপার। তাহলে কত হবে, 7x/2 x, x কেটে গেল, 2টা গুণ করে দাও, মানে 7:2 বেরোলো, কিন্তু দেওয়া আছে 5:2। তাহলে আমাদের বেরোলো 7:2, ওখানে দেওয়া আছে 5:2, তাহলে মানে এটা কী হয়ে যাবে বলো, ফলস হয়ে যাবে, মানে মিথ্যা। ক্লিয়ার, ওকে।
নাও কোশ্চেন নাম্বার 3 2 root cube root 5 or বলেছে এটা সমমূলীয়করণী কিনা। দেখো সমমূলীয়করণী কী জিনিস আগে আমাকে জানতে হবে। যদি ধরো কোনো একটা ভ্যালু আছে, ধরো √2 আর একটা জায়গা আছে √3, এখানে কিছু নেই মানে বাই ডিফল্ট 2, কিছু নেই মানে বাই ডিফল্ট 2, তাহলে এখানে কী হবে, এটাকে আমরা এরকমভাবে লিখতে হয় 2 1/2 আর 3 1/2। ওকে, সো এই মূল দুটো যদি সমান হয় তখন আমরা একে বলবো সমমূলীয়করণী, রাইট। সেটা আমাকে এখানে হচ্ছে কিনা চেক করতে হবে, ঠিক আছে। কোশ্চেনটা সেটাই চেয়েছে যে এত সমমূলীয়করণী কিনা। নাও তো এখানে কি আমরা এইভাবে লিখতে পারি, এটা দেওয়া আছে, এটা = 5 of 1/3, এটা যেটা আছে সেটা 1/3 হয়ে গেল, আর এখানে আছে 9, সো 8কে আমরা 2 কিউব লিখতে পারি, 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ওকে, আর 9 আছে তাহলে 1/9, 3 1 যা 3 3 যা, সো = 2 1/3। ভালো করে দেখো এখানে 5 এর মূল হচ্ছে 1/3, 2 এর মূল 1/3, সো এটা সমমূলীয়করণী, এটা হবে ট্রু, অপশান হবে ট্রু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটাকে নেক্সট বলেছে ত্রিভুজ PQR এর QR বাহুর উপর D আমার ডিউ, তাহলে PQR, তাহলে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, র্যান্ডামলি সিলেক্টেড ত্রিভুজ, যা কিছু হতে পারে, PQR QR বাহুর উপর D এমন একটি বিন্দু, QR বাহুর উপর D এমন একটি বিন্দু যে PD পারপেন্ডিকুলার QR, তার মানে বলেছে PD পারপেন্ডিকুলার QR, তাহলে এটা এর উপর পারপেন্ডিকুলার যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি চেয়েছে কোশ্চেন। সুতরাং PQD সদৃশ RPD, এটা প্রমাণ করতে বলেছে, তাহলে PQD সদৃশ PRD, তাহলে এটার সাথে দেখো এই ছবিটার ক্ষেত্রে মনে হলো যেন, কিন্তু এইটার সাথে তো এটা ইকুয়াল নয়, সমবাহু ত্রিভুজ তো বলেনি, কোনো ত্রিভুজের কথা বলে দেয়নি, তাহলে বা এই বাহুটার সাথে এই বাহুটা ইকুয়াল হবে না। তুমি যদি মনে করি যদি আমরা ইকুয়াল করে নিই, এরকম কিছু মেনশান করা নেই, সো এক্ষেত্রে কিন্তু কোনো ইনফরমেশানই দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা সেটা প্রমাণ করতে পারছি না। এখানে এরা বলেছে সদৃশ্য বলেছে আর কি, সো এটা হবে না, এটা ফলসই হবে, এখানে কোনো ইনফরমেশান গিভেন নেই, সো এটা ফলস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 এটা ফলস, এটা আমরা কোনোভাবেই এই ইনফরমেশানটা ছাড়া আর কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই। মেবি কোনো একটা ত্রিভুজ যদি এরকম টাইপের হতো, ধরো, তাহলে কী হিসাবে আমি বলবো তাকে, ঠিক আছে, এটা ফলস, এটা ফলস হবে। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি আপ টু cos 90 ডিগ্রি এর মান 10, তাহলে বলেছে 4 cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি, কত বলেছে cos 90 ডিগ্রি, এর মান বলে দিয়েছে কত, 10 বলেছে। দেখা যাক, দেখো এখানে cos 0 ভ্যালু তো 1 আমরা জানি, এগুলোকে বাদ দাও, cos 90 ভ্যালু 0, 0 সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো না কেন আলটিমেট রেজাল্ট কত আসবে বলো, 0।
একটা জিরো হয়ে গেছে, জিরোর সাথে তুমি যাই সবই তো মাল্টিপ্লাই করা আছে, তাই জিরোর সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো না কেন কী হয়ে যাবে বলো, জিরো হয়ে যাবে। সো এখানে 10 চাইছে বাট আমাদের রেজাল্ট বেশি জিরো, সো এখানে কী হয়ে যাবে বলো, ফলস, মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন চেয়েছে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ উচ্চতা কখনোই সমান হয় না। 5, দেখো একটা অর্ধগোলক, অর্ধগোলকের হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা। সো অর্ধগোলকের এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, দেখো তাহলে ব্যাসার্ধ সমান সমান উচ্চতা হয়, কিন্তু এখানে বলছে ব্যাসার্ধ উচ্চতা সমান হয় না, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ উচ্চতা সমান হচ্ছে, তাহলে এটা এখানেও কী হয়ে যাবে বলো, সব ফলস হয়ে যাবে। তাহলে আউট অফ 5 একটা বাদ দিয়ে বাকি 4টেই ফলস পেয়েছি আমরা। এবার বাকিটা কী হয় দেখি। নেক্সট কোশ্চেন, যে আমার একটি কেন্দ্রীয় প্রবণতার মাপক 3টি, তাহলে কেন্দ্রীয় প্রবণতার মাপক 3টি কী হতে পারে, 5, 6 বলছে কেন্দ্রীয় প্রবণতার মাপক হচ্ছে 3টা, এটা ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতার মাপক কিন্তু 3খানায়, কী কী জানো, কী কী বলো, একটা হচ্ছে গড়, মধ্যমা, আরটা কি সংখ্যাগুরু। তাহলে 6টা কী হবে, ওরা বলছে কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতার মাপক হচ্ছে 3টি, একদম ঠিক। 1 নম্বর হচ্ছে গড়, মধ্যমা, একটা হচ্ছে সংখ্যাগুরু, 1, 2, 3। তো এইটা কী হয়ে যাবে বলো, ট্রু। ঠিক আছে, তাহলে আমরা আউট অফ 6 2টো ট্রু পেয়েছি, 4টে ফলস পেয়েছি। ক্লিয়ার? বুঝলাম। তাহলে আমরা ট্রু ফলসটাও শেষ করে ফেললাম। এবার কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 2 মার্কসের কোয়েশ্চেন। 1 কি বলেছে একটু পড়ে নিই, যে কিছু পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলো, পরপর 2 বছরের সুদের পরিমাণ 6100 টাকা ও 6588 টাকা। তাহলে কতটা অর্থ আমরা ইনভেস্ট করি সেটা আমরা জানি না, আসলে জানি না। তাহলে পি 1 বছর বাদে কত পাচ্ছি, 1 বছর পাচ্ছি 6100 টাকা। তাহলে দেখো 1 বছর বাদে আমার অ্যাকচুয়ালি এটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়েছে, সরল সুদের মতো, সরল সুদের হিসাবে ক্যালকুলেট হয়েছে। 1 বছর বাদে আমাদের হয়েছে 6100 টাকা। বলছে পরের বছর আমরা টাকাটা পেয়েছি কত বলো, অ্যাপ্রক্স 6588 টাকা। সো 1 বছর পরে এইটা এখন হয়ে গেছে P1 হয়ে গেছে, মানে এটা হচ্ছে আসল। এখান থেকে আমি পেয়েছি কত বলো, 6588 টাকা। মানে এখানে আমরা সুদ কত পেয়েছি, আমরা এখানে সুদ পেয়েছি 488 টাকা সরল সুদের আকারে। ঠিক আছে, তখন একেই বলা হয় কম্পাউন্ড রেশিও। দেখো এইটা আমি একটা অ্যামাউন্ট টাকা দিচ্ছি, কত দিয়েছি আমি জানি না, সেটা 1 বছর বাদে হয়েছে 6100 টাকা। তারপরে আবার তখন এইটা আসল হয়ে গেছে, এইটার উপর আবার আমরা সিম্পল মানে সরল সুদের ফর্মুলা ইনভেস্ট মানে অ্যাপ্লাই করব, সেখানে হয়ে গেছে কত বলে 6588 টাকা। এটা অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা খুব ইজিলি করে নিতে পারি, এটা এখন আমার আসল। তাহলে কোশ্চেনটা চেয়েছে কি, কোশ্চেন চেয়েছে সুদের হার নির্ণয় করে। এখন দেখো আসল ধরো P1 ইকুয়ালস টু এখন আমার 6100 টাকা। সুদ ক্যাপিটাল I ইকুয়ালস টু পেয়েছি কত বলো, 488 টাকা। ওকে, সময় তো একদম সময় T ইকুয়ালস টু 1 বছর। সুদের হার চেয়েছে, দেখো বেসিক ফর্মুলা কি, I ইকুয়ালস টু PTR/100 और R সমান কত হবে, আর দেখো পিটিটা উপরে মাল্টিপ্লাই আছে, এখানে নিচে চলে আসবে, 100টা নিচে আছে উপরে চলে যাবে, তার মানে আর এর ফর্মুলাটা কী হবে, আর এর ফর্মুলা হয়ে যাবে I × 100
ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে সেটাই বসিয়ে দাও। দেওয়ার সুদের হার আর ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আই কত 488 টাকা ইন্টু 100, আসল কত 6100 টাকা, সময় তো 1 বছর, 0 0 0 0 কেটে গেল। এবার দেখি 8 থেকে 8 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 8 থেকে 8, 8 6 48, ইয়েস 8 থেকে 8 6 48 মানে 8 হচ্ছে। তারপর সুদের হার আর ইকুয়ালস টু কত হবে বলো, 8%। ক্লিয়ার? দেখে না, বুঝতে পারলে কিন্তু। দেখো প্রথমে যে আসল ছিল আমরা জানি না, 1 বছর বাদে সুদ আসল মিলে হয়েছে এত টাকা। এবার এইটা আবার পরের বছর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, প্রথম থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে, বাট এর পরে কিন্তু দেখো আবার পরের বছর এত টাকা হয়ে গেছে, অর্থাৎ তখন এটা আমরা আসল হিসেবে বিবেচনা করেছি আমরা। আসলের উপর কী হচ্ছে দেখো, সুদ কত বেরিয়েছে দেখো, এটা থেকে এটা সাবট্রাক্ট করে দাও, 488 টাকা সুদ বেরিয়েছে। তাহলে আমি সুদ পেয়ে গেছি, যে ভ্যালুগুলো পেয়ে গেছি, জাস্ট সিম্পলি সুদের হারটা আমরা এই পদ্ধতিতে ক্যালকুলেট করে নিয়েছি। ঠিক আছে, এরপরে কোশ্চেন 2, শতকরা বার্ষিক কত হার সুদে 4 বছরে। তাহলে এখানে কী কী ডেটা দেওয়া আছে, সময় টি সমান দেওয়া আছে 4 বছর। আচ্ছা, 800 টাকা সুদ তাহলে আসল কত দেওয়া আছে, পি ইকুয়ালস টু 800 টাকা, এটা একটা দেওয়া আছে। সময় দেওয়া আছে, আসল দেওয়া আছে, সুদের হারটা আমি জানি না, ধরে নিলাম তো সুদের হার ধরলাম R%। ওকে, তাহলে সুদ কত হবে, সুদ I ইকুয়ালস টু পি টি আর বাই 100, পি মানে কত 800, টি মানে 4, আর আমি জানি না, বাই এটা আমরা কিন্তু এইভাবে রেখে দেবো, কেটে দিতে পারি, রাখবো, তাহলে আমার পরেরটাতে কাটতে সুবিধা হবে। তাহলে তারপরটা কি বলেছে, বার্ষিক 4, এখানে দেখো সুদের হারটা দেওয়া আছে, এখানে দ্বিতীয় কেসে দেওয়া আছে কি, সুদের হার কত দেওয়া আছে বলো, 4%, মানে ধরো R1 দেওয়া আছে কত বলো, 4%। $625 টাকা আসল P1 কত দেওয়া আছে বলো, 625 টাকা, 8 বছরের সুদের সমান হবে। সময় কত দেওয়া আছে, সময় টি ইকুয়ালস টু 8 বছর। তাহলে এখানে আমাকে কী বার করতে হবে বলো, সুদ I1 কত হচ্ছে, তাহলে সেই একই রকমভাবে পি টি আর বাই 100, পি এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, এখানে P1 R1, এটাকে তুমি টি নিয়ে সেটা T1 হিসেবে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে কত হবে 625 ইন্টু টি হচ্ছে 8 আর 4 বাই 100, এটা I1 পেয়েছি। বলছে শর্তানুসারে এই সুদটা আর এই সুদটা সমান হবে, অতএব শর্তানুসারে $800 ইন্টু 4R বাই 100 ইজ ইকুয়াল টু 625 ইন্টু 8 ইন্টু 4 বাই 100। ঠিক আছে, ভালো করে দেখো, এই 4 এই 4, এই 100 এই 100, 800 যা এই অবধি এসছি। তাহলে কি হচ্ছে দেখি, 100R
इज इक्वल टू 625 और r इक्वल्स टू 625/100 দুটো জিরো আছে পয়েন্ট আমার দু ঘর এই পাশে আসবে মানে এখানে পড়বে মানে 6.25%। তাহলে সুদের হারটা কত বেরোবে বলো 6.25%। ক্লিয়ার? দেখে নাও তাহলে একটা পার্ট দেওয়া ছিল টি 4 বছর আসল পি 800 সুদের হারটা জানি না ধরে নিলাম। তো সুদ এই বার করে নিলাম PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি এই অবধি সুদ পেয়ে গেছিলাম। ঠিক আছে, আবার দ্বিতীয় কেসে দেওয়া ছিল সুদের হার দেওয়া ছিল আসল দেওয়া ছিল সময় দেওয়া ছিল সেখানে আমরা সুদ বার করলাম। তাহলে শর্ত অনুসারে এই সুদটা মানে I ইকুয়ালস টু I1 শর্ত অনুসারে I ইকুয়ালস টু কী বলো I1 সেখানেই এই ভ্যালুটা পুট করে সেখান থেকে আর এই ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখে নাও কোশ্চেন নাম্বার 4-3 কী দেওয়া আছে x ইকুয়ালস টু 3 প্লাস 2√2 হলে √x প্লাস x মাইনাস হাফ এর মান কত? ভালো করে দেখো এটা চেয়েছে, এটাকে একটু যদি সিম্পলিফাই করি কী পাচ্ছি দেখি √x প্লাস আচ্ছা মাইনাস আছে মানে কি আমরা ইন্ডিসিসে করেছিলাম। ঠিক আছে, ইন্ডিসিসের সূচক তাহলে কত হয়ে গেলো 1/x⁻² প্লাস হয়ে গেল ইজিক্যাল টু আমি কি এরকম লিখতে পারি 1 এটা সমান কত x½ মানে কত? একটু আগে একটা অঙ্ক করেছিলাম ওই যে √3 কিছু নেই তার মানে আমি কি লিখেছিলাম 3/1/2 তাহলে এখানে আমি কি লিখবো বলো ওকে। তার মানে এখান থেকে আমাকে তাহলে কী করতে হবে √x এর ভ্যালু বার করতে হবে আর 1/√x এর ভ্যালু বের করে এখানে পুট করে দিলে হয়ে যাবে। দেখা যাক এখান থেকে আমি কী করতে পারি। তাহলে এখান থেকে দেখো এটা করতে পারি x ইকুয়ালস টু আমাকে এখানে রুট আনতে হবে। কী করে আনা যায় আচ্ছা এটাকে যদি আমি এরকম করি √2² √2² মানে কত 2 আমার হাতে এখানে 1 আছে এখানে 3 আছে আর তাহলে আমি এখানে একটা 1² বা 1 নিয়ে চলে এলাম করি তাহলে √2 মানে 2 + 1 3 হয়ে গেল। তাহলে মধ্যখানে ভ্যালুটাকে দেখো 2 × √2 × 1 করলাম বুঝতে পারলাম। তাহলে কি এটাকে আমি লিখতে পারি √2 + 1 এর হোল স্কোয়ার। ওকে, এবার দেখো স্কোয়ার আছে স্কোয়ারকে এই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যায় বলো রুট হয়ে যায়। তাহলে আমি স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে কী হয়ে গেল বলো রুট হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কি √2 + 1 তাহলে √x এর ভ্যালু ওই পেয়ে গেছি √2 + 1 তাহলে একটা জায়গায় পেয়ে গেলাম। তাহলে এখানে পুট করো তাহলে √x এর ভ্যালু কত √2 + 1। আচ্ছা এখান থেকে আমি দেখো ফ্লিপ করি দাও মানে 1/, করে দাও 1/, করে দাও তাহলে 1/√x কত হবে তাহলে অবভিয়াসলি 1/, এই ভ্যালুটাও ফ্লিপিং হয়ে যাবে বললাম এটাকে ফ্লিপ করে দাও মানে একে 1/, করে দাও আর একেও 1/, করে দাও তাহলে 1/√x এর ভ্যালু পেয়ে গেলাম কত √2 + 1 তাহলে 1/√2 + 1 সিম্পলি এলসিএম করো লসাগু করো √2 + 1 এখানে কত হবে বলো √2 + 1 এ এটা কিছু নেই মানে 1 তাহলে 1 1 ক্যান্সেল মানে এপাশেও দেখো ধরো এইখানেও 1 আছে 1 1 ক্যান্সেল হয়ে গেল কে পড়ে থাকছে √2 + 1 তার স্কোয়ার +1 √2 + 1 মানে কি লিখতে পারি আমি a² + 2ab b মানে 1 + b² মানে 1 নিচে কত আছে বলো √2 + 1 এটা কি লিখতে পারি √2² মানে কত 2 প্লাস এখানে 8টা +1 আছে আচ্ছা 2√2 + 2/√2 + 1
সো এইখান থেকে আমি করে দিচ্ছি, এখান থেকে আমি এখানে আসবো, তাহলে এখানে লিখতে হবে 2 আর 2 কত হয় বলো, 4 প্লাস 2√2 বাই √2 প্লাস 1। এখানে যদি আমি 2√2 কমন নিই এখান থেকে, তাহলে 2√2 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে দেখো √2 পড়ে থাকছে, আর এখানে প্লাস 1। কী বলো স্যার, কী করে হলো স্যার, দেখে দিচ্ছি। দেখো এটাকে মাল্টিপ্লাই করো, এখানে এখানে করে দেখাচ্ছি। তো আমার কাছে কত আছে, √2 ইন্টু √2 গুণ করো, মানে এই পার্টটা কত বলছি, 2√2 ইন্টু √2 গুণ করলে কত হয় দেখো, আর 2√2 ইন্টু √2 2, মানে 4 হলো। ঠিক আছে ব্যাপারটা, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে আমার রেজাল্ট কত হলো, 2√2। ক্লিয়ার? দেখে নাও কোথায় প্রবলেম আছে। তাহলে এখানে কী দেওয়া ছিল, এটাকে আমি ফার্স্টে ডিরাইভ করলাম, সেখান থেকে এক এক করে ভ্যালুগুলোকে বার করলাম, আর আমি পুট করলাম। পরপর স্টেপ বাই স্টেপ দেখে নাও, এবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে ওকে, তাহলে কত দাগে, 4। তাহলে দেখো আলফা ইকুয়াল টু, তাহলে কী দেওয়া আছে, √3 মাইনাস 2। আলফা ইকুয়াল টু দেওয়া আছে √3 মাইনাস 2। ওকে, দ্বিঘাত সমীকরণ বলেছে, তার মানে বিটা কত হবে, তার কনজুগেশন কী হবে, শুধু সামনে সাইনটাকেই চেঞ্জ করে দাও, ভেতরে সাইন চেঞ্জ করবে না, হয়ে গেল। আলফা বিটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে বলো, আলফা প্লাস বিটা বার করতে হবে। আলফা প্লাস বিটা কত হবে বলো, আলফা হচ্ছে √3 মাইনাস 2 প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস √3 মাইনাস 2, মানে √3 মাইনাস 2 মাইনাস √3 মাইনাস 2, √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হলো বলো, -4। এবার আলফা ইন্টু বিটা বার করো, কত হবে, √3 মাইনাস 2 আর মাইনাস √3 মাইনাস 2। একে তুমি মাল্টিপ্লাই করেও যেতে পারো, অথবা যদি ফর্মুলায় আনতে হয়, মানে এমনি মাল্টিপ্লাই করেও এর সাথে এর মাল্টিপ্লাই করে যেতে পারো, বা ফর্মুলা যদি আনতে হয় এই ভ্যালুটাকে একটু আগে করে দিলেই অনেকটা ইজি হয়ে যাবে। মানে -2টাকে আগে করে দাও, তাহলে এখানে পড়ে থাকবে প্লাস √3, আর এখানেও -2টাকে আগে করে দাও, এখানে পড়ে থাকবে -√3। ভালো করে দেখো, এ মানে এইটা গোটাটাকে এ ভাবো, এই গোটাটাকে বি ভাবো, এই গোটাটা হচ্ছে এ, এই গোটাটা হচ্ছে কি বলো, বি। তাহলে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে -2 মাইনাস বি স্কোয়ার, यानी माइनस स्क्वायर मैंने प्लस हो गल 4 माइनस √3 स्क्वायर मैंने कत 3, इजिकल टू कत हलो बोलो 1। এই অবধি ক্লিয়ার হয়ে গেল। তো আলফা প্লাস বিটা আর আলফা বিটা আমরা কী করে ফেললাম বলো, হয়ে গেল। এবার আমার সমীকরণটা শুধু লিখবো, সমীকরণটি হবে কি, एक्स स्क्वायर माइनस आलफा प्लस बीटा, বুঝতে পারছো এখানে কীভাবে লিখবো, সমীকরণটি কী হবে বলো, एक्स स्क्वायर माइनस आलफा प्लस बीटा प्लस आलफा बीटा इजिकल टू 0। এর ভ্যালুটা পুট করে দাও, एक्स स्क्वायर आलफा प्लस बीटा কত পেয়েছি -4, তাহলে -4 प्लस 1 इजिकल टू 0, एक्स তাহলে एक्स स्क्वायर प्लस 4x प्लस 1 इक्वल्स टू 0। क्लियर ব্যাপারটা?
ওকে, তাহলে আলফা ভ্যালু দেওয়া ছিল, বিটা ভ্যালু বার করলাম, এখান থেকে আমরা আলফা প্লাস বিটা বার করলাম, আর আলফা বিটা বার করলাম, কারণ আমরা তো জানি সমীকরণটা কী হয় বলে এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। সেখানে শুধু ভ্যালুগুলো আলফা প্লাস বিটা আর আলফা বিটা ভ্যালুটা পুট করে দিলাম, তাহলে আমি আমাদের ডিজায়ার সমীকরণ বা ইকুয়েশনটা আমরা কী করলাম বলো, পেয়ে গেলাম। ক্লিয়ার? 5 কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস, তাহলে একটা বৃত্ত আঁকবো। বাহ, একদম কম্পাস ছাড়া সুন্দর বল। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, এবিসিডি চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি ধরো এরকমভাবে সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি এবি ও বিসিকে এডি ও বিসিকে একে বর্ধিত করতে বলছে, মানে এইভাবে বর্ধিত করলাম, আর বিসিকে বর্ধিত করে দাও এইভাবে। বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করেছে, ধরো পি বিন্দুতে ছেদ করেছে। সিডি ইকুয়ালস টু, গিভেন ডেটা কী কী দেওয়া আছে, দেওয়া আছে সিডি ইকুয়ালস টু ওসি ইজিক্যাল টু ওডি হলে এ পিবি কত হবে বলেছে, এ পিবি ইজিক্যাল টু কত, মানে এ পিবি এই কোণটা চেয়েছে কত হবে। আচ্ছা, তাহলে দেখো সিডি, তাহলে একটু ছবিগুলো এঁকে ফেলি এক্সট্রা করে। সিডি ওসি, তাহলে এখান থেকে একটা ওসি আর ওডি সেম বলেছে, তাহলে এটা সিডি ওসি, তার মানে কি এই তিনটে বাহু কী হয়ে গেছে বলো, ইকুয়াল হয়ে গেছে। তাহলে এটা একটা কী বাহু ত্রিভুজ আছে বলো, ত্রিভুজ সিওডিটা কী হয়ে গেছে, ত্রিভুজ সিওডি হলো সমবাহু ত্রিভুজ और ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে সিওডি হলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু যদি ত্রিভুজ হয় তাহলে এদের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে বলো, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি হয় বলো, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, দেয়ারফর সিওডি ইজ ইকাল টু ওডিসি বা সিডিও, একই ব্যাপার, ওডিসি ইজ ইকাল টু ডিসিও ইজ ইকাল টু 60 ডিগ্রি। দেখো এই অব্দি বুঝেছো কেন, ক্লিয়ার? সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ একটি কোণ কী হয় বলো, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এখানে আমার এপিবি চেয়েছে, তাহলে এখানে একটা এক্সট্রা আমাকে স্ট্রেট লাইন ড্র করতে হবে এখান থেকে। ওকে, এটাকে জয়েন করলাম, এসি জয়েন করলাম, তাহলে জয়েন করাতে কী হলো, এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়েছে। তাহলে এসিবি সমান কত, 90 ডিগ্রি। কেন, অর্ধবৃত্তস্থ কোণ। ক্লিয়ার? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, মানে এই কোণটা কত ডিগ্রি গেছি বলো, 90 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি 90 ডিগ্রি হয়, এই
পার্টটাও আমার কি হলো 90 ডিগ্রি, কারণ স্ট্রেট লাইন স্ট্রেট অ্যাঙ্গেল সরল কোণের মান কত 180 ডিগ্রি, তাহলে এইটাও আমি পেয়ে গেছি কত 90 ডিগ্রি। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ, কোনো সমস্যা আছে? এবার দেখো এই ত্রিভুজ এসিপি এর বইটাতে কি বলেছে, তাহলে এসিপি এ এইটা বহিস্থ কোণ, এটা কত ডিগ্রি আছে বলো? এই ত্রিভুজের মানে এই ত্রিভুজটা কথা ভাবো, একটু জ্ঞানজাম হয়ে গেছে, এই ভ্যালুগুলো একটু মুছে দিচ্ছি আমি। এই ত্রিভুজটা ওকে, এই যে ত্রিভুজটা এটা একটু মুছে দিলাম সুবিধা হয় বুঝতে। এই ত্রিভুজের এই কোণটা বহিস্থ কোণ, তাহলে এসিবি এর কোণ এ বহিস্থ এসিবি সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান হবে। এটা আমরা পড়েছি ত্রিভুজের যে বহিস্থ কোনো কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান হবে। অন্তস্থ মানে তোমার মানে এপিসি প্লাস পিএসি, এইটাকে একটা ইকুয়েশন ধরে নাও, এইটাকে এই অবধি রেখে দিব বহিস্থ। ঠিক আছে, এবার দেখো ডিসি বৃত্তচাপের উপরে দেখো এইটা একটা কেন্দ্রস্থ কোণ আর এইটা একটা কি পরিধিস্থ কোণ, হয়েছে না হয়নি? এই বৃত্তচাপের উপরে দুটো পয়েন্ট পেয়েছি, এই দুটো পয়েন্টে একটা কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে, একটা পরিধিতে কোণ উৎপন্ন হয়েছে। ডিসি বৃত্তচাপের উপর সিওডি কেন্দ্রস্থ কোণ, সিওডি কেন্দ্রস্থ কোণ সিওডি ও পরিধিস্থ কোণ সিএডি। বুঝলে, আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ সমান পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে উল্টোটা ভাবো পরিধিস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণের হাফ, তাহলে পরিধিস্থ কোণ সিএডি কত হবে? তাহলে পরিধিস্থ কোণ সিএডি হাফ অফ সিওডি, তাহলে সমান সমান কত হচ্ছে বলো? হাফ ইন্টু 60 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে পরিধিস্থ কোণ কত পেলাম? সিএডি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এইটা পেয়ে গেলাম 30 ডিগ্রি, এইটা আমি জানি 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে বা অথবা ওই যে দুটো অন্তস্থ কোণ দ্বয়ের সমান, তাহলে একটা 30 ডিগ্রি হলে একটা কত হবে? 90 - 30। ঠিক আছে, তাহলে এখানে ডাইরেক্ট করে দিচ্ছি আমি এপিবি সমান এপিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট ইজ 60 ডিগ্রি। ক্লিয়ার? দেখে নাও, আরেকবার একটু বলে দিচ্ছি। কি
কি বলা ছিল কোশ্চেনে বলা ছিল ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের একটা বৃত্ত, তার এবি হচ্ছে ব্যাস, এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে এ বি সি ডি, বলছি এডিকে এমনভাবে বর্ধিত করো বিশেষ করে যাতে পি বিন্দুতে ছেদ করে। আর কি কি ডেটাগুলো গিভেন ছিল, আর ডেটা গিভেন ছিল সিও ডিও আর সিডিটা সমান, তাহলে এইটা যখন তিনটে সমান হয়ে গেছে মানে কি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার তিনটি কোণের মান কত হয় বলো, 180 ডিগ্রি, মানে 60 ডিগ্রি, প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, তিনটে মিলে 180 ডিগ্রি। তাহলে এখন আমি কি করলাম, এটাকে প্রুভ করার জন্য এখানে একটা এক্সট্রা স্ট্রেট লাইন ড্র করলাম সি থেকে এ অবধি, যেটা হচ্ছে এসিবি, যেটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয় আমরা জানি। তাহলে এসিপি, এই ত্রিভুজ এসিপি এর এটা হচ্ছে কি আমার বহিস্থ কোণ। বহিস্থ কোণ সমান সমান কি, অন্তস্থ বিপরীত কোণের সমান হয়, ঠিক আছে, অন্তস্থ বিপরীত কোণের সমান হয়, সেটাই লিখেছি দেখো। এসিবি এর বহিস্থ এসি সমান অন্তস্থ বিপরীত কোণ, মানে এটা সমান এটা হয়ে গেল, ঠিক আছে, এটাও করতে পারো। আর তারপর কি করলাম, একই বৃত্তচাপের উপর, এই দেখো সেম বৃত্তচাপ মানে সিডি বৃত্তচাপের যে দুটো পয়েন্ট পেয়েছি, এর উপরে দেখো একটা কেন্দ্রেতে যে কোণ তৈরি হয়েছে, এটা কেন্দ্রতে একটা কোণ তৈরি হয়েছে, একে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর এই সেম পয়েন্ট থেকে যে কোনো জায়গায়, সেটা এরকম হতে পারতো, যা খুশি হতে পারতো, পরিধির যে কোনো প্রান্ত, মানে এই দুটো পয়েন্ট থেকে পরিধিতে যেই প্রান্তে তৈরি হবে না কেন তাকে পরিধিস্থ কোণ বলা হয়, ঠিক আছে। পরিধিস্থ কোণে কি হয়ে যায় বলো, ডবল হয়ে যায়, সেখান থেকে আমরা এপিবি পেয়ে গেলাম, ঠিক আছে। ব্যাসার্ধের 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে, তার একটা বৃত্ত আঁকি। ওকে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তে এ বি ও সি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ওকে, এ বি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের বৃত্তের কেন্দ্রে এবিসি ত্রিভুজ, আচ্ছা কেন্দ্রের বাইরে অবস্থিত হবে, আচ্ছা তাহলে একটা ত্রিভুজটা বলেছে এই কেন্দ্রের বাইরে থাকবে, আচ্ছা তাহলে ধরো এখান থেকে একটা জ্যা টানবো এরকম, আর এখানে জ্যা টানবো এরকম, বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের, তাহলে দেখো কেন্দ্রের বাইরে গেছে, মানে এখানে একটা ত্রিভুজ নাও এবিসি ত্রিভুজ, আর এবি ইকুয়ালস টু এসি মানে সমান 6, তোমার এটা 6 বলে দিয়েছে, এটাও 6 এটাও 6, এবি 6, বিসি যে দৈর্ঘ্য কত, আচ্ছা তাহলে এইটা থেকে এইটা একটা লাগিয়ে দাও, এটা তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা থেকে এটাও একটা লাগিয়ে দাও, এটাও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা দরকার নেই। দেখো এটা একটা কাইটের মতো হয়ে গেল, দেখেছো। কাইট কাকে বলে, কাইট মানে হচ্ছে যার অ্যাডজাসেন্ট সাইড আর ইকুয়াল, ঠিক আছে, অ্যাডজাসেন্ট সাইডগুলো ইকুয়াল হলে অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি বাহুগুলো সমান হলে আমরা তাকে কাইট বলি। কাইটের একটা কি জানো তো, কাইটের ডায়াগোনাল পরস্পরকে রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে, মানে ডায়াগোনাল মানে কর্ণ, তাহলে এখান থেকে যদি একটা কর্ণ টানি, এই কর্ণ তার মানে এইগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, এখানে একটা নাম দিয়ে দাও ডি, ওকে। তাহলে ডেটাগুলো কি কি আছে আমার কাছে একটু লিখে ফেলি। এবি ইকুয়ালস টু এসি, এবি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, এই ডেটাটা দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে দেখি এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি, তাহলে
উচ্চতা কত আমাকে বলেছে এর বার করতে, তাহলে আমি এইটার কথাকে ভাবো, উচ্চতাকে কিছু এই উচ্চতাকে এইচ ধরে নাও, এটা হচ্ছে উচ্চতা। তাই যদি হয় তাহলে আমি কি লিখতে পারি যে এটা অতিভুজ, এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এ বি স্কোয়ার ইজ ইকাল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার ভ্যালু আমরা জানি 6 স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার জায়গায় আমি এইচ স্কোয়ার লিখে দিই, এটাকে পাশে পাঠিয়ে দাও, মানে আলটিমেট বিডি স্কোয়ার সমান 36 মাইনাস এইচ স্কোয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ আপাতত ধরি। তাহলে আবার এইটার ক্ষেত্রে ভাবো, এটা একটা ব্যাসার্ধ 5, কাইটের কি করে, কাইটে কি করে, মানে কর্ণগুলো পরস্পরকে দ্বিধা বিভক্ত করে দেয়। তাহলে দ্বিধা যদি বিভক্ত করে, কি করা যায় এখানে এই ত্রিভুজের, এবার এই ত্রিভুজের ক্ষেত্রে ভাবো, এখানেও 90 ডিগ্রি, এখানেও কি হতে পারে বলো, এটা অতিভুজ, এটা নাম দিয়ে দাও একটা ডিও। ত্রিভুজ বিওডি এর ক্ষেত্রে, ত্রিভুজ বিওডি এর ক্ষেত্রে আমি একটু ডাইরেক্ট করে দিচ্ছি, বিডি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস এটা, তাহলে কত হবে বলো তো, এটা হবে 5 মাইনাস এইচ, এই গোটাটা 5, সেখান থেকে এইচটা বাদ দিলাম, 5 মাইনাস এইচ। তাহলে বিডি স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এইচ এর হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে বলো, 25 মাইনাস এ স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে করি, নাহলে গুলিয়ে ফেলবো, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস, তাহলে কত হচ্ছে বলো, 25 মাইনাস 25 মাইনাস 10h, সরি প্লাস 10h মাইনাস এইচ স্কোয়ার, 25 কেটে গেল। তাহলে আমার বিডি স্কোয়ার কী পেলাম, বিডি স্কোয়ার পেলাম এইটা। তাহলে এখানে এটা 2 নম্বর, 1 আর 2 থেকে পাচ্ছি, তাহলে এইটা সমান আমি এইটা লিখব। অতএব ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট, মানে আমরা পাই, কি পাচ্ছি দেখি, we get 36 মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে পেয়েছি 10h মাইনাস এইচ স্কোয়ার, 10h মাইনাস এইচ স্কোয়ার, এই মাইনাস এইচ স্কোয়ার কেটে গেল, और 10h इक्वल्स टू 36 और h इक्वल्स टू 36/10, 2 5 2 18, 18/5 পেয়ে গেলাম h। এবার তুমি
যে কোনো একটা ইকুয়েশানে আমি এটা বসিয়ে দেবো। ধরো 1 নম্বর ইকুয়েশানে বসিয়ে পাই 1 নং এ এইচ এর মান বসিয়ে পাই, ইমপ্লাই মানে বসিয়ে পাই, তাহলে কী হবে বিডি স্কোয়ার ইকুয়ালস টু 36 মাইনাস এইচ এর জায়গায় কী লিখবো বলো 18/5 হোল স্কোয়ার, মানে 36 মাইনাস 18 স্কোয়ার কত না 18 18 28 64 324 বাই 25। এবার লসাগু করো, লসাগু করলে কত হয় দেখি 25 ছয় কত 25 6 150 শূন্য হাতে এলো 15 25 3 75 15 90 900 মাইনাস 324, তাহলে বিডি স্কোয়ার পেলাম, চলছে এখনো বিডি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার সমান কত হচ্ছে 900 থেকে 10 থেকে 4 গেলে 6 3 7 76 4 576/25, 576 মানে 25 25 625, 24 × 24 কত হয় 24 4 4 16 24 24 4 4 16 6 তাহলে 1 4 দুগুণে 8 9 4 দুগুণে 8 দুগুণে 4 6 8 9 576, তাহলে কত হচ্ছে, তাহলে বিডি কত পাচ্ছি, তাহলে বিডি পাচ্ছি 24/25 মানে কত 5, তাহলে বিডি পেয়ে গেলাম। তাহলে বিডি পেয়েছি, তাহলে বিসি কত হবে, কোথায় করব জায়গা তো নেই, আচ্ছা একটু মুছে করতে হবে, একটুখানি মুছে দিয়ে করতে হবে। তাহলে বিডি সমান পেয়ে গেলাম, তাহলে বিসি সমান কত হবে, দেয়ারফর বিসি সমান 2 ইন্টু বিডি সমান 2 ইন্টু 24/5 কত হচ্ছে দেখি 48/5, তাহলে বিসি সমান পেলাম 48/5 মানে কত হয় 5 9 45 3 5 6 30, এস তাহলে হবে 9 অতএব বিসি সমান 9.6 সেন্টিমিটার। দেখো বুঝেছি কিনা, আমি প্রথমটা তো বলতে পারবো না কারণ মুছে দিলাম, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। 4-7 বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আচ্ছা কেন্দ্র থেকে 13 সেমি দূরে অবস্থিত, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, আচ্ছা কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে, 13 সেন্টিমিটার দূরে অবস্থিত এ বিন্দু থেকে, এই পয়েন্ট থেকে এ বিন্দু থেকে বৃত্তের এপি ও এ কিউ দুটি স্পর্শ টানা হয়েছে, মানে এখানে ধরো একটা পি, এখানে ধরো একটা কিউ, একটা স্পর্শ টানা হয়েছে। ওকে, তাহলে এটা 13 সেন্টিমিটার দূর, এই ডিস্টেন্সটা 13, কী কী দেওয়া আছে ও এ ইকুয়ালস টু 13 সেন্টিমিটার, ওকে আর কি দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ ভ্যালু কত বলে দিয়েছে 5 সেমি করে, মানে এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। তারপর কি বলেছে ও এর রেখাংশ বৃত্তকে সি বিন্দুতে ছেদ করে, ও এর রেখাংশ বৃত্তকে তাহলে এই বিন্দুতে ছেদ করছে, সেটা সি বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পূর্বে স্পর্শক এম এন বিন্দুকে ছেদ করলে, তাহলে এ সি বিন্দুর উপর একটা স্পর্শক টানা হয়েছে,
যার নাম হচ্ছে এম এন। এম এন এর দৈর্ঘ্য বলেছে, এম এন এর দৈর্ঘ্য কত। ওকে, এটা চেয়েছে। তাহলে দেখো আগে দেখো এটা 13 বলেছে, এটা 5 বলেছে, এইটা কত আগে আমাদের কি কি ডেটা গিভেন আছে বের করে নিই। ওপি ইজ ইকুয়াল টু ও কিউ ও সিও সমান কত 5 সেন্টিমিটার। আচ্ছা একটা জিনিস দেখো, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা আমার 8 সেন্টিমিটার হবে, 13 টোটাল 13, এটা 5, তাহলে এটা কত বলো 8। ঠিক আছে, আমাকে আগে দেখো এটা 90 ডিগ্রি, তাহলে আমাকে এখান থেকে আগে তোমার ভূমিটাকে বের করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাকে কী করতে হবে বলো, ভূমিটা বের করে নিতে। তাহলে এসি ভ্যালুটা কত হয়ে যাবে, তাহলে এসিটা কত আছে দেখ বের করে নিই। এসি ইকুয়ালস টু এও থেকে ওসি বাদ দেবো, এও মাইনাস ওসি মানে 13 মাইনাস 5 সমান সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ এওপি এর এপি স্কোয়ার সমান কত আমাকে বার করতে হবে। আগে আমি ফর্মুলাটা লিখে দিই, এও স্কোয়ার সমান মানে অতিভুজ স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে ভ্যালু বসিয়ে দাও, এও সমান 13 স্কোয়ার ইজিক্যাল টু এপির ভ্যালু আমরা জানি না, ওপির ভ্যালু 5 স্কোয়ার। বা এটাকে পাশে পাঠিয়ে দাও, বা এটা এরকম লিখতে পারি এপি স্কোয়ার সমান 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এপি সমান কত হয় বলো, একশো 144 মানে কত 12 গুণিতক 12। তাহলে এপি সমান কত হবে বল, সরি এপি সমান কত হবে বলো 12 সেন্টিমিটার। তার মানে এটা 12 পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে আমি পেয়ে গেছি। তাহলে এপি আমি পেয়ে গেলাম, বা পেয়ে গেলাম কত বলো 12 সেন্টিমিটার। এবার কি করা যায়, তাহলে দেখো যেহেতু পিএ কি বলো একটা স্পর্শক, তার উপরে ওপি তাহলে এখানে কি হবে, পিএ একটা কি বলো স্পর্শক হচ্ছে না। তাহলে আমি লিখতে পারি পিএ হলো স্পর্শক যেখানে ওপি বিন্দুগামী ব্যাসার্ধের, এটা করলে ভালো হবে, ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ওপি স্পর্শক, পি হলো স্পর্শক ওপি ও ওপি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওপি প্যারালাল মানে পারপেন্ডিকুলার এপি, তাই যদি হয় তাহলে ও এ পিওটা কত হবে বলো 90 ডিগ্রি হবে না, ও পি এ ভালো করে দেখো, পি এটা একটা স্পর্শক,
ওপি হচ্ছে কি এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওপি এপির ওপরে কী হয়েছে বলো লম্ব। তাহলে তো আমি লিখতে পারি ওপিএ মানে ওপিএ মানে এইটা কত হবে বলো 90 ডিগ্রি হবে, হবে না হবে না। একই রকমভাবে বা আবার উল্টো দিকটা ভাবো, সিএমটা দেখো, সিএমটা একটা স্পর্শক, সিএম স্পর্শক ও তাহলে সিএমটা আমার কী হচ্ছে বলো, সিএম হচ্ছে একটা স্পর্শক ও সিএম আমার স্পর্শক ও ওসি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, যেখানে আমার ওসিটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী। ব্যাসার্ধ, ঠিক আছে। এখানে আমার কী হয়েছে বলো সিএমটা স্পর্শক হয়েছে না হয়নি, যেখানে ওসিটা কি সেই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখানে ওসিওটা কি হচ্ছে বলো লম্ব হয়ে যাচ্ছে, তাহলে ওসিএম তাহলে এখানে কী হবে বলো ওসিএম কী হয়ে যাচ্ছে বলো 90 ডিগ্রি হবে না হবে না হবে। অতএব তাহলে আমার এইটা আর এটা সমান হবে ও পি এ ইজিক্যাল টু ও সি এম ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাই তো কোশ্চেন। তাহলে ত্রিভুজ এ ও পি, অতএব ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ মানে এ ও পি ত্রিভুজ ও ত্রিভুজ এ সি এম তাহলে ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ এ সি এম, এই ত্রিভুজটা কী হবে বলো সদৃশ হবে না হবে না, সদৃশ্য সদৃশ হয়ে গেল। এবার বুঝতে হবে এখান থেকে একটু মুছি, এই পার্টটা তো ক্লিয়ার হয়ে রয়েছে। অতএব সদৃশ হয়ে গেছে, তাহলে এ এম বাই এ ও এম বাই এ ও ওপি বাই এম সি, ওপি বাই এম সি, আর কী হবে এখানটা এপি বাই এসি, তাহলে কী হবে এপি বাই এসি। তাহলে দেখো ওপির ভ্যালু কত দেওয়া আছে, ইমপ্লাইজ দ্যাট ওপি ভ্যালু 5, এমসির ভ্যালু জানি না, এপি ভ্যালু কত, এপির ভ্যালু 12, এসির ভ্যালু কত 8। তাহলে দেখো 4 দুগুণে 8, 4 3 12, তাহলে 3 इंटू एम सी इजिकल टू 10 और एम सी इक्वल्स टू कत है बोलो 10/3। তাহলে আমি এম সিটা পেলাম 10/3, আমার চেয়েছি এম এনটা কত হবে, অতএব এম এন ইজিক্যাল টু 2 इंटू एम सी সমান সমান 2 इंटू 10/3 মানে 20/3। তাহলে এম এন এর ভ্যালুটা কত হবে 20/3, ঠিক আছে দেখা যাচ্ছে। ওকে ক্লিয়ার। তাহলে আমরা এমএনটা পেয়ে গেলাম কি বলো 20/3। দেখো এটা 2 মার্কের কোশ্চেন নয়, এটা অনেক বড় মার্ক, বেশি অনেক বড় অঙ্ক, 2 মার্কসে ঢুকিয়ে দিয়েছে। সাইন স্কোয়ার এক্স
প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1 হলে সাইন এক্স প্লাস ওয়াই ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2 সমান কত? ঠিক আছে, আগে দেখো এখান থেকে আমি কি করতে পারি, সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, তাহলে সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই সমান কত? কস স্কোয়ার ওয়াই। কেন? কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1, তাই তো? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে কস স্কোয়ার এক্স সমান কী হয় বলো? এই ভ্যালুটা পাশে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সেটাই তো লিখছি আমি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াইয়ের জায়গায় কী লিখবো বলো? কস স্কোয়ার ওয়াই লেখা যাবে না, যাবে না? ঠিক আছে, আচ্ছা, সাইন স্কোয়ার এক্স ইজিক্যাল টু সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস ওয়াই, এটা তোমরা জানো হয়তো যে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে কী লিখবো? তাহলে কস স্কোয়ার থিটার জায়গায় কী লিখলাম বলো? সাইন, তার মানে কি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস স্কোয়ার থিটা, এটাকে আমি উল্টো দিকে লিখলাম। এবার সাইন স্কোয়ার কেটে দাও, তাহলে কী পড়ে থাকছে? এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস ওয়াই, और माइनस वाईटा पाশে নিয়ে চলে আসো, এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে যাচ্ছে বলো? 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই যখন 90 ডিগ্রি এখানে বসিয়ে দাও, তাহলে সাইন 90 ডিগ্রি বাই 2 প্লাস কস 90 ডিগ্রি প্লাস 2, তাহলে তাহলে কত হচ্ছে বলো? সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2 প্লাস 1/√2, তাহলে কত হচ্ছে দেখো? √2 চলে যাচ্ছে, 1 প্লাস 1 মানে 2√2, নিচে রুট রাখা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে বলো? উপর নিচে একটা √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে বলো? 2√2/2, 2 কেটে গেল, তাহলে কি থাকছে বলো? √2। ঠিক আছে, 9 সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি ডট 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 সাইন স্কোয়ার 87 ডিগ্রি সরলতম মান নির্ণয় করো। তাহলে দেখো প্রত্যেকটা দেখো 1, 3, 5, 7 করে করে আপ টু 89 ডিগ্রি অবধি ইভেন না অড নাম্বারে আছে, মানে অ্যাপ্রক্স কটা ভ্যালু পাচ্ছি আমি? 44টা। ঠিক আছে, তারপর আবার কি নিয়েছে বলো? বিজোড় সংখ্যা নিয়েছে, মানে তাকে হাফ করে দাও, কটা পাবো সংখ্যা? এরকম কটা সংখ্যা পাচ্ছি বলো? 22টা সংখ্যা পাবো না? মানে সাইন স্কোয়ার 1, সাইন স্কোয়ার 3 এই করে করে 89 অবধি গেছি। ঠিক আছে, তাহলে এমনি 89 অবধি গেছি, তাতে কটা জোড় পাচ্ছি? মানে হাফ কত হচ্ছে বলো? 44। তারপর বিজোড় সংখ্যা 1, 3 আরও 2 দিয়ে করে, মানে কি এরকম কটা পাচ্ছি বলো? 22টা। পাচ্ছি না? তাহলে আমি কি লিখতে পারি? তাহলে কোশ্চেনে তাহলে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি, এরকমভাবে সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস
সাইন স্কোয়ার 87 ডিগ্রি ডট 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 এরকম কটা পাবো বলো? অ্যাপ্রক্স 22টা। বুঝতে পারছো না? আচ্ছা, মধ্যিখানে একটা আবার সাইন 45 ডিগ্রি আছে, ঠিক আছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে। তাহলে দেখি যায় কি হয়। তাহলে এখানে কি আমি এরকম লিখতে পারি, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এটাকে কি লিখতে পারি যে সাইন কস স্কোয়ার ডিগ্রি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1, সরি, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 89 কেটা লেখা যায়। তার মানে আমি এরকম লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। $89 ডিগ্রি হয়ে যাচ্ছে। একই রকমভাবে সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস এখানে কি আমি এরকম লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি এরকম করে 22টা প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2 তার স্কোয়ার। ভালো করে দেখো, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত কস স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার 1 ডিগ্রি প্লাস একই রকমভাবে সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি, এই ভ্যালুটা চলে আসবে। এরকমভাবে কটা আছে বলো 22টা প্লাস এখানে হাফ হয়ে যাবে √2 স্কোয়ার। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবে 1 প্লাস 1 প্লাস এরকম কটা আছে বলো 22টা প্লাস হাফ, তার মানে 22 প্লাস হাফ মানে 22 1/2, ঠিক আছে? ক্লিয়ার? আবার একটু বলে দিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার 1 ডিগ্রি 3 ডিগ্রি 5 ডিগ্রি অড নাম্বারে আছে। তাহলে আমরা কি করলাম বলো 1 এর সাথে 89কে নিয়ে এলাম, 3 এর সাথে 87, সেমনি 5 এর সাথে 85 এইভাবে নিয়ে আসলাম। মধ্যখানে একটা মিডিল ভ্যালু রেখে থেকে গেছে বলো 45 ডিগ্রি সাইডে আছে। তাহলে এইটাকে আমি কি নিলাম 89 ডিগ্রিকে কি লিখতে পারি যে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1, তবে তো 89 ডিগ্রি 90 মাইনাস 1 কত 89 ডিগ্রি। একই রকমভাবে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 3 তবে 87 ডিগ্রি। তাহলে এবার দেখো সাইন স্কোয়ার ডিগ্রি বলছে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি কস স্কোয়ার থিটা, মানে এটা থিটার ভ্যালু মানে কস স্কোয়ার 1। একই রকমভাবে পেয়ে গেলাম 22। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, এরকম কটা ভ্যালু আছে 22টা প্লাস হাফ। তাহলে 22 প্লাস হাফ কত হবে 22.5। ক্লিয়ার? এরপরে কি বলেছে, একই ব্যাসার্ধ একই উচ্চতা একটি শঙ্কু একটি গোলক ও একটি চোঙের আয়তন V1 V2 V3 হলে দেখাও যে V1/1 V2/2 V3/3। ওকে, তাহলে দেখো আগে একটি শঙ্কুর আয়তন বার করি। শঙ্কুর আয়তন মানে কত 1/3 πr²h। শঙ্কুর আয়তন কত 1/3 πr²h। ওকে, তারপরে তোমার গোলকের আয়তন কত, গোলকের আয়তন V1 V2 হিসেবে ধরেছে। আচ্ছা, এটা V1, এটা V1 ইজিক্যাল টু দেওয়া আছে, এটা গোলকের আয়তন কত আছে V2 বলেছে। তাহলে কি হবে 4/3 πr³। আর এটা কি বলেছে চোঙের আয়তন,
চোঙের আয়তন আমরা কী বার করবো বলো? চোঙের আয়তন আছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে যে V1/1, V2/2 আর V3/3 এটাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো গোলকের রেডিয়াস বা ব্যাসার্ধ আর উচ্চতা, তাহলে এখানে কি হতে পারে? এই যে উচ্চতাটা, গোলকের উচ্চতা h সমান সমান এটা আর 2r হবে। এবার সেই ভ্যালুগুলোকে এখানে পুট করো, এখানে পুট করতে হবে, ঠিক আছে? h এর জায়গায় আমরা 2r পুট করব। তাহলে পুট করলে কি হবে দেখে নিচ্ছি। এখানে যদি আমি h এর জায়গায় 2r পুট করি তাহলে রেজাল্টটা কত আসবে? 2/3 মানে এখানে করছি আর কি, V1 এর ক্ষেত্রে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2r, তাহলে কত হচ্ছে বলো? 2/3 পাই আর কিউব। V2 ক্ষেত্রে কি পাচ্ছি? 4/3, যা আছে তাই রেখে দিলাম। V3 ক্ষেত্রে কি পাচ্ছি? পাই আর স্কোয়ার, এইচ এর জায়গায় কি লিখব বলো? 2r, यानी 2 পাই আর কিউব। এবার আমাকে কি বলেছে? এবার বলেছে V1/1, V2/2, V3/3 হবে, তাহলে এটা সমান হবে। তাহলে V1/1 মানে কত হবে বলো? V1 কত? 2/3 পাই আর কিউব বাই 1 কত হচ্ছে বলো? 2/3 পাই আর কিউব। V2/2, তাহলে V2/2 কত হচ্ছে দেখি? V2 মানে কত? 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব। নিচে কত আছে বলে? একটা 2 আছে, 2 কেটে গেল, তাহলে কত বেরোচ্ছে? 2/3 পাই আর কিউব। V3 মানে কত? 2 পাই আর কিউব, কত হচ্ছে? 2 পাই আর কিউব বাই 3 মানে কত হচ্ছে? 2/3 পাই আর কিউব। তাহলে দেখো তিনটে ভ্যালুই কিন্তু সমান হয়েছে, 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, 2/3। তাহলে আমরা কি করলো বলো? ওই যে V1/1 = V2/2, V3/3, তাহলে হেন্স উই প্রুভ ইট, আমরা প্রুভ করলাম, ঠিক আছে? এটা কত নম্বর গেল? 10-এর দাগে। এগারোতে কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল S। তাহলে একটা শঙ্কু এঁকে ফেলি। একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকছি, ধরো তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল S। বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল S সমান কত? পাই আর এল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে তির্যক উচ্চতা এল, এটা হচ্ছে ব্যাসার্ধ। তারপর কি বলেছে? ঘনফল ভি উচ্চতা এইচ। তাহলে উচ্চতাটা বলে দিচ্ছে কত বলো? এটা এইচ বলেছে, উচ্চতা এইচ এবং অর্ধশীর্ষকোণ আলফা হলে, অর্ধশীর্ষকোণ মানে হচ্ছে হাফ, এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে বলো? আলফা। আলফা হলে প্রমাণ করো S = তাহলে আমাকে কী প্রমাণ করতে হবে? S = পাই H²
সাইন আলফা বাই কস স্কয়ার আলফা। ওকে, ভালো করে দেখো, এখানে আমাদের কিছু ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। এখানে আমাকে যে চেয়েছে পাই আর স্কোয়ার, এই যে গল্পটা চেয়েছে এখানে পাই এইচ স্কোয়ার সাইন আলফা বাই কস স্কোয়ার আলফা। তাহলে দেখো এটা 90 ডিগ্রি, তাহলে ট্যান আলফা সমান কি লিখতে পারি? ট্যান আলফা সমান কত? লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে, তাই তো? মানে এটাকে, এটা ভূমি, তার মানে আর বাই লম্ব মানে হচ্ছে আর, তার মানে আর বাই ভূমি হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে এখানে আর সমান কি বসাবো? তাহলে আর সমান লিখতে পারি কি এইচ ইন্টু ট্যান আলফা। তাহলে পাই আর এর জায়গায় কি লিখবো? এইচ ইন্টু ট্যান আলফা। এবার এল সমান বার করবো। তাহলে আমি যদি অতিভুজকে মানে এল এর জায়গায় ভ্যালু বসাবো, অতিভুজকে নিতে যাই, অতিভুজ মানে হচ্ছে কস আলফা, কারণ অতিভুজ বাই, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, কস আলফা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস আলফা সমান ভূমি বাই অতিভুজ এইচ বাই एल और एल समान एच बाई कस अल्फा। ओके, एल समान कत पेलाम एच बाई कस अल्फा। তাহলে এখানে বসিয়ে দাও এল এর জায়গায় এইচ বাই কস আলফা। তাহলে কি পাচ্ছি দেখি, পাই এইচ স্কোয়ার ট্যান আলফা সমান সাইন আলফা বাই কস আলফা ইন্টু 1 বাই কস আলফা। পাই এইচ স্কোয়ার সাইন আলফা বাই কস আলফা ইন্টু কস আলফা কস স্কোয়ার আলফা। পাই এইচ স্কোয়ার সাইন আলফা, হেন্স ইট ইজ প্রুভড, ঠিক আছে। তাহলে কী করলাম, বক্ষতলের ক্ষেত্রফল কী দেওয়া ছিল? পাই আর এল, মানে বক্ষতলের শঙ্কুর আমরা কী জানি বলে পাই আর এল। এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, এখানে আছে অর্ধ শীর্ষকোণ দেওয়া ছিল, সেখানে আমি কী করলাম, ফর্মুলা বসলাম পাই আর এল, পায়ের জায়গায় আর এর ভ্যালু বার করছি কীভাবে বলো? ট্যান আলফা সমান কত হচ্ছে? লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, মানে আর বাই এইচ। তাহলে আর সমান কত পেলাম? ট্যান আলফা ইন্টু এইচ। সেই আর এর জায়গায় কী করলাম? পুট করলাম ট্যান আলফা ইন্টু এইচ। তারপরে দেখো আমার এল এ ভ্যালু দরকার ছিল, এল এ ভ্যালু আনতে গেলে আমাকে অতিভুজ আনতে হচ্ছিল। তাহলে কস আলফা সমান ভূমি বাই অতিভুজ, সো ভূমি মানে এইচ, অতিভুজ মানে এল, এল ইকুয়ালস টু এইচ বাই কস আলফা। এখানে পুট করে দিলাম, পুট করে দিতে এই রেজাল্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, 12 summation of xi I equals to 1 5 is equal to 5.
তাহলে আমরা অঙ্কটা নিয়ে নিই। I = 1 থেকে 5 xi - 3 to xi, একে মাল্টিপ্লাই করে দাও। কি হচ্ছে? 2xi² মাইনাস, যেখানে I = 1 to 5 and 6xi, ঠিক আছে। এবার কনস্ট্যান্ট টার্মগুলোকে আমাকে বের করে দিতে হবে। 2 × I = 1 to 5 xi² minus 6 xi, I = 1 to 5। তাহলে দেখো xi² এর ভ্যালু কত? 14। তাহলে কত হচ্ছে? 2 × 14 minus 6 × xi এর ভ্যালু কত হচ্ছে? 5। কত হচ্ছে? 14 28 minus 30 minus 2 দুগুণে 28 xi² কত? 14 মাইনাস 30, 14 গুণে 8, হ্যাঁ -2, হ্যাঁ -2ই হবে, -2। হ্যাঁ, ওকে, ফিনিশড। আমরা মোটামুটি মডেল MQP 2টা শেষ করলাম। সো আগামী দিন আমি MQP 3 করব। সো যদি ভালো লাগে অবভিয়াসলি শেয়ার করবে। যদি কোনো ইস্যু থাকে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।